দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দান প্রতিদান যে গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যা বিহার টেট এবং সিবিএসসির ক্লাস 10 এর অন্তর্গত। আজ তোমাদের এই দান প্রতিদান গল্পের বিষয়বস্তু এবং এমসিকিউ ও এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। শশীভূষণ ও রাধা মুকুন্দ তারা নিজ সম্পর্কের, মানে একদম রক্তের সম্পর্কের ভাই নয়, তারা জ্ঞাতি সম্পর্কেরও ভাই ছিল না, তারা ছিল গ্রাম সম্পর্কিত ভাই। ভালোবাসার বন্ধনে তাদের রক্তের সম্পর্কের ভাইয়ের থেকেও বেশি ভালো সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্ক ছিল খুবই মধুর। শশীভূষণ ছিলেন একটি ছোটখাটো জমিদার এবং রাধা মুকুন্দ ছিল তার আশ্রিত, এবং এই শশীভূষণ রাধা মুকুন্দের উপর প্রচন্ড ভরসা করতেন এবং তার জমিদারি দেখাশোনার সমস্ত দায়িত্ব তার উপর ছেড়ে দিয়েছিলেন। শশীভূষণ ছিলেন একটু অলস প্রকৃতির মানুষ, তাই তিনি রাধা মুকুন্দের উপর সমস্ত দায়িত্ব অর্পণ করে নিজে খামখেয়ালিভাবে বা ঢিলেঢালাভাবে জীবনযাপন করতেন। ভাইয়ের প্রতি নয়, ভাইয়ের বউ যার নাম ছিল রাসমণি, তার প্রতিও শশীভূষণ ছিলেন সদয়। তিনি নিজের বউয়ের থেকে তার ভাইয়ের বউয়ের প্রতি বেশি দয়া প্রদর্শন করতেন। এ কারণে তার নিজের স্ত্রী এটা নিয়ে একটু হলেও ঈর্ষা করত। কোনো জিনিস যদি একটার বেশি পাওয়া না যেত, তবে সেটা তিনি তার ছোট ভাইয়ের স্ত্রী রাসমণিকেই দিতেন, নিজের স্ত্রীকে কিন্তু দিতেন না। এবং আরেকটি ব্যাপার লক্ষ্য করা যেত, তিনি তার নিজের স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেই পরামর্শ আবার রাধা মুকুন্দর কাছে নিতেন, এবং দুজনের যদি মতাদর্শ ভিন্ন হতো তবে তিনি রাধা মুকুন্দের পরামর্শটি গ্রহণ করতেন, নিজের স্ত্রীটা গ্রহণ করতেন না। রাধা মুকুন্দের প্রতি শশীভূষণের এই আত্মনির্ভরতা তার স্ত্রী মেনে নিতে পারেনি। তিনি রাধা মুকুন্দকে সব সময় সন্দেহের চোখে দেখতেন। তিনি মনে মনে বিশ্বাস করতেন রাধা মুকুন্দ শুধু সময়ের অপেক্ষা করছে, ভালো সময় পেলেই তিনি শশীভূষণকে তার সমস্ত জমিদারি থেকে বঞ্চিত করবেন এবং ঠকিয়ে তিনি নিজে জমিদারি গ্রহণ করবেন। সুযোগ পেলেই বড়গিন্নি রাধা মুকুন্দ এবং তার স্ত্রীকে বাক্যবাণে বিদ্ধ করতেন, মানে মাঝে মাঝে কথা শোনাতেন। রাধা মুকুন্দ বড়গিন্নির এই ধরনের কটু ভাষা গায়ে মাখতেন না, কিন্তু তার স্ত্রী রাসমণি, তার পক্ষে এই ধরনের ভাষা সহ্য করা দিন দিন অসহ্য হয়ে উঠছিল। তিনি যেন কিছুতেই তা মেনে নিতে পারছিল না। তাই মাঝে মাঝে রাধা মুকুন্দ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় রাসমণি তার কাছে তার মনের ভাব বা আজ বৌদি কি কি কথা শুনিয়েছে সেগুলি রাধা মুকুন্দের কাছে উত্থাপন করত, কিন্তু রাধা মুকুন্দ সেগুলি শুনেও অবিচলিত থাকতেন এবং ঘুমিয়ে যেতেন। এদিকে দিনের পর দিন রাসমণির পক্ষে সেই কথাগুলি শোনা আর সহ্যই হয়ে উঠছিল না। তাই একদিন রাধা মুকুন্দকে সে কোনো মনের ভাব প্রকাশ না করে চুপচাপ শুয়ে পড়ে এবং কাঁদতে থাকে এবং ধীরে ধীরে চুড়ি বাজাতে থাকে। রাধা মুকুন্দ বুঝতে পারে যে তার স্ত্রী তাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তবুও সে তার স্ত্রীকে পাত্তা না দিয়ে তিনি উল্টোভাবে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েন। তিনি কথায় কথায় বুঝিয়ে দেন যে অন্যে মানে হচ্ছে, যেহেতু আমরা শশীভূষণের আন্ডারে খাই, তাই অন্যে প্রতিফলিত হলে দু একটি কথা মাঝে মাঝে শুনতেই হবে এবং সেগুলিকে হজম করা শিখতেই হবে। এভাবে দিনের পর দিন সহ্য করার পরেও রাধা মুকুন্দ একটা সময় কিছু সহ্য করতে না পেরে সকালবেলা শশীভূষণের কাছে গিয়ে সমস্তটা উগড়ে দিলেন, মানে তার বৌদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। কিন্তু শশীভূষণ ঠান্ডা মাথায় তাকে বোঝালেন যে দেখো, ওরা হচ্ছে অন্যের বাড়ির বউ, ওরা তো এই সমস্ত কথা বলবেই, আমাদের নিজেদের ঠিক থাকতে হবে, আমাদের মধুর সম্পর্কটা তুমি ভুলে গেলে চলবে না। পরের ঘরের মেয়ের কথা শুনে নিজের লোককে ছেড়ে চলে গেলে
সেটা কখনোই শান্তির হবে না। এবং রাধা মুকুন্দ স্পষ্টই বুঝতে পারে যে শশীভূষণ এ সংসারে কোনো রকম অশান্তি চাইছেন না। মুকুন্দ তখন বলে যে তাহলে আমি বাড়ি থেকে চলে যাই। শশীভূষণ তখন জানায় যে সে চলে গেলে তার কি শান্তি হবে বা শশীভূষণের কি শান্তি হবে, এতে আরো অশান্তি বাড়বে। তাই দাদার মনের এই প্রস্তাব শুনে শশীভূষণ তার মন থেকে সমস্ত কিছু দূর করে দেয়। দাদার মনের এই প্রস্তাব শুনে রাধা মুকুন্দ তার মনের অশান্তি মন থেকে বের করে দেয়। এত কিছু ঘটে যাওয়ার পর যখন কোনো কাজই হলো না, বড় গিন্নির বাক্যবাণ আরো বেড়ে গেল। মানে বড় গিন্নি কথায় কথায় আরো কথা শোনাতে শুরু করলেন এবং যা তাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এরপর রাসমণি স্বামীকে বলেও দেখছে যে স্বামী তো কিছু করছে না, তখন সে শুধু মনে মনে কাঁদতে শুরু করলো এবং রাধা মুকুন্দ দেখলো যে এটা তো কোনো সলিউশন হবে না, তাই সে সব দেখেও না দেখার ভান করে ঘুমাতে থাকলো। এই সময় ঘটলো এক দুর্ঘটনা। তখনকার দিনে একটি নিয়ম ছিল, সূর্যাস্তের আগে মানে সূর্য ডোবার আগে সমস্ত খাজনা যদি শোধ করে না দেওয়া হয় তাহলে তার জমিদারি নিলাম করে দেওয়া হয়। এবং এখানে একটি ঘটনা ঘটেছিল যে শশীভূষণ তার সমস্ত খাজনা সে যথারীতি সময় মতো দিয়েই দিছিল, কিন্তু রাস্তায় ডাকাতেরা তার সমস্ত খাজনা লুট করে নিয়েছিল। এর ফলে মালিকের কাছে বা ইংরেজদের কাছে তার খাজনা গিয়ে পৌঁছায়নি এবং যেহেতু তার খাজনা গিয়ে পৌঁছায়নি তাই তার একমাত্র জমিদারি পরগনা এনাথ শাহী লাট সেটি নিলাম হয়ে যায় এবং শশীভূষণ রাস্তায় চলে আসে। জমিদারি হাতছাড়া হওয়ার দায় রাধা মুকুন্দ নিজের ঘাড়ে নিতে চেয়েছিল এবং শশীভূষণ তখন জানায় যে এতে তার কোনো দোষ নেই, সে যথাসময়েই সে তার অর্থ পাঠিয়েছিল, কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য এটি এমন হয়ে গেছে, এতে কারো কোনো দোষ নেই। তবে একটি কথা তাদের মনে রাখা উচিত, দোষী ব্যক্তিকে এখন খুঁজে পাওয়ার তুলনায় তাদের একটি কাজ বেশি করে করা উচিত, সেটি হলো সংসার কিভাবে চলবে। এই সংসার চালানোর যে দায়িত্বটা এখন কে নেবে এবং সংসার কিভাবে চলবে, এখন এদিকেই তাদের ফোকাস করা উচিত বা এদিকেই তাদের লক্ষ্য হওয়া উচিত। পরিশ্রম করে রোজগার করার মতো সাধ্য বা সামর্থ্য শশীভূষণের ছিল না এবং নতুন করে ব্যবসা বা অন্যান্য কাজ করার ইচ্ছাও তার এখন ছিল না, কারণ সে ঢিলেঢালা জীবনেই অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই এই বিপদের সলিউশন হিসাবে বা সমাধান হিসাবে শশীভূষণ তার স্ত্রীর যত গয়না ছিল সব গয়না বন্ধক দেওয়ার পরিকল্পনা নেয় এবং এই কাজটি রাধা মুকুন্দ অনেক আগেই করে তার যে সমস্ত টাকা মানে রাধা মুকুন্দ করেছিল কি তার স্ত্রী রাসমণির সমস্ত টাকা আগে মানে সমস্ত গয়না আগেই বন্ধক দিয়েছিল এবং তার যে অর্থ সেই অর্থ দিয়ে দাদার হাতে তুলে দেয়। রাধা মুকুন্দ ছিল অত্যন্ত পরিশ্রমী এবং চালাক। সে সময়ের অপব্যবহার না করে মোক্তারি ব্যবসা শুরু করে এবং অল্প দিনের মধ্যেই সে মোক্তারিতে পসার জমিয়ে বসে। বড় বড় সমস্ত জমিদারদের কাজ নিয়ে সে মোক্তারিতে যথেষ্ট পয়সা উপার্জন করে। সংসারের এই হঠাৎ করে ভোল বদলে যাওয়ায় বড়গিন্নির তার যে অবস্থা তার অবস্থারও কিন্তু পরিবর্তন হয়ে যায়। সে তখন রাধা মুকুন্দের উপর বেশি আস্থাশীল হয়ে ওঠে এবং তাদেরকে কথা শোনানো তো দূরের কথা, তাদেরকে বেশি করে ভালোবাসতে থাকে, কারণ তিনি ভালো করেই জানতেন এখন তারা রাধা মুকুন্দের অন্নে মানে প্রতিপালিত এবং অবস্থাটা ঠিক উল্টে গেছে। আগে ছিল শশীভূষণ এবং শশীভূষণের আন্ডারে রাধা মুকুন্দ এবং তার স্ত্রী, এখন হয়ে গেছে উল্টা, রাধা মুকুন্দের আন্ডারে শশীভূষণ এবং তার স্ত্রী প্রতিপালিত। একদিন রাসমণি দেমাগ দেখিয়ে রাধা মুকুন্দের বৌদিকে মানে শশীভূষণের স্ত্রীকে একটু কথা মানে কটু কথা শুনিয়েছিল এবং একটু অন্যায় কাজ করেছিল। এটি রাধা মুকুন্দ জানতে পেরে তার গিন্নিকে কটু ভাষায় তিনি
কথা শোনাতে ছাড়েননি এবং তার গিন্নিকে তিনি বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার হুকুমও দিয়েছিলেন এবং তার সাথে এটাও করেছিলেন যে তার গিন্নির সাথে সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। রাধা মুকুন্দ আরেকটি কাজ করতেন, সংসারের বা সংসার চালানোর যাবতীয় অর্থ তিনি তার বৌদি ব্রজসুন্দরীর হাতে তুলে দিতেন। রাসমণির যখন যা কিছু দরকার পড়তো সমস্ত কিছু ব্রজসুন্দরীর কাছ থেকে চেয়ে নিতে হতো। এক কথায় বলা চলে আগের তুলনায় ব্রজসুন্দরীর অবস্থা এখন আরো ভালো হয়ে উঠল এবং রাসমণি ঠিক তার আগের জায়গাতেই রয়ে গেলেন। আর এদিকে শশীভূষণ চিন্তায় চিন্তায় রুগ্ন হয়ে পড়লেন এবং অসুস্থ হয়ে গেলেন। রাধা মুকুন্দ তার দাদার কষ্টের কথা ভেবে দাদাকে আশ্বস্ত করলেন যে অল্প দিনের মধ্যেই তাদের জমিদারি আবার তিনি ফিরিয়ে আনবেন এবং হলেও তাই 10 বছর, মানে সময়টা শুনতে অল্প লাগলেও অনেকটাই, 10 বছরের ব্যবধানে রাধা মুকুন্দ তাদের জমিদারি আবার ক্রয় করে নিল। এটি কিনেছিল এক ব্যবসায়ী, মানে সে জমিদার হওয়ার তার ইচ্ছা ছিল, কিন্তু সে যেহেতু ব্যবসায়ী ছিল তাই জমিদারি চালানোর মতো কোনো রকম ক্ষমতা তার ছিল না। সে যখন দেখলো এটা কিনে তো আমার আরো উল্টা লস হচ্ছে, তাই তখন সেটি রাধা মুকুন্দের কাছে অল্প দামে বিক্রি করে দিয়েছিল। জমিদারি ফিরে পেয়েও শশীভূষণের আর আনন্দ লক্ষ্য করা গেল না, কারণ ইতিমধ্যে 10 বছর পার হয়ে গেছে এবং সে বার্ধক্যে উপনীত হয়েছিল। শশীভূষণ আনন্দ না পেলেও গ্রামের সকলে বা পাড়ার সকলে এই ব্যাপারটিতে প্রচন্ড আনন্দ পেল এবং তারা শশীভূষণের কাছে একটি ভোজের আবদার করলো। শশীভূষণ রাধা মুকুন্দ দুজন মিলে একটি ভোজের আয়োজন করলো এবং সেখানে গ্রামের সবাই পেট পুড়ে খেয়ে নিল এবং তাদেরকে আশীর্বাদ করলো। ভোজের অনুষ্ঠান শেষ হওয়ার পরে শশীভূষণ আরো অসুস্থ হয়ে পড়ল এবং ডাক্তার বৈদ্য নিয়ে আসার পর তাকে আর বেশি দিন বাঁচানো যাবে না এমন কথাও তারা জানিয়ে দিল। অসুস্থতার গুরুত্বের কথা ভেবে একদিন অনেক রাত্রে শশীভূষণের কাছে রাধা মুকুন্দ উপস্থিত হলো এবং সম্পত্তি ভাগ বাটোয়ারার একটি সিদ্ধান্ত সে তার দাদাকে জানালো। তখন তার দাদা জানায় সম্পত্তিতে তার তো কোনো অধিকার নেই, কারণ এটি ক্রয় করেছে তার ভাই রাধা মুকুন্দ। এ কথা শোনার পর সে আর স্থির থাকতে পারল না, দাদার পা চেপে ধরে একটি কথা বলল এবং এই কথাটি এই গল্পের একটি মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে জানায় যে সম্পত্তির লোভ তিনি সহ্য করতে না পেরে বা বড়লোক হওয়ার জন্য এই যে শশীভূষণের জমিদারি লুট হয়ে গেছিল, মানে ডাকাতরা যে লুট করে নিয়েছিল, এই লুটটি ডাকাতরা করেনি, রাধা মুকুন্দ করিয়েছিল, মানে যাতে তার সম্পত্তি নিলাম হয়ে যায় এবং সে যেন রাধা মুকুন্দের মতো জায়গায় চলে আসে। এই কারণে রাধা মুকুন্দ লোভ সামলাতে না পেরে তার যে অর্থ সেই অর্থ ডাকাতের মারফতে লুট করিয়েছিল দাদার অর্থ। কোনো রকম বিস্ময় প্রকাশ না করে শশীভূষণ অবাক হওয়ার না, মানে অবাক হয়নি, সে শান্তভাবেই ছিল। রাধা মুকুন্দ তখন জানতে চাইলো যে এত বড় একটা কথা বলল, শশীভূষণ অবাক হলেন না? শশীভূষণ তখন বলল এই কথাটি তিনি আগে থেকেই জানতেন, মানে ডাকাতদের কেউ একজন তাকে বলেছিল যে এটি রাধা মুকুন্দ কাজটি করিয়েছে এবং তখনই সে তার ভাইয়ের এই কাজকে মেনে নিয়েছিল। মুকুন্দ তার দাদাকে সম্পত্তির পুরোটাই ফিরিয়ে দিতে চাইলেন এবং তিনি তাকে ক্ষমা করছেন কিনা এটি জানতে চাইলেন। তখন শশীভূষণ তার ডান হাতটা তুলে তার দিকে বাড়ালেন। আদৌ তিনি ক্ষমা করেছিলেন কি করেছিলেন না, গল্প এখানেই শেষ। এরপর কি হয়েছিল শ্রোতারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই হলো গল্পের বিষয়বস্তু। এবার আমরা এমসিকিউ ও এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। দান প্রতিদান গল্পটি লিখেছেন, অপশনগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গিন্নির নাম হলো, অপশনগুলি হলো খুকুমণি, রাসমণি,
কুসুমমণি। সঠিক উত্তর রাসমণি। রাসমণির স্বামীর নাম ছিল, অপশানগুলি হলো রাধা মুকুন্দ, রাধা গোবিন্দ, রাধা বিনোদ। সঠিক উত্তর রাধা মুকুন্দ। এখানে অপশানটি প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি। বউ ঠাকুরনের নাম ছিল, অপশানগুলি হলো ব্রজসুন্দরী, ব্রজকামিনী, ব্রজকুমুদিনী। সঠিক উত্তর ব্রজসুন্দরী। রাধামুকুন্দ এবং শশীভূষণ ছিলেন, অপশানগুলি হলো সহোদর ভাই, পিস্তুত ভাই, গ্রাম সম্পর্কের ভাই। সঠিক উত্তর গ্রাম সম্পর্কের ভাই। শশীভূষণ মানুষটা ছিলেন, অপশানগুলি হলো শক্তপোক্ত, ঢিলেঢালা, নরম সরম। সঠিক উত্তর ঢিলেঢালা। ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পেলেই দুটো কথা বলিবে, কথাগুলো বলেছিলেন। অপশানগুলি হলো ব্রজসুন্দরী, শশীভূষণ, রাধা মুকুন্দ। সঠিক উত্তর শশীভূষণ। শশীভূষণ পেশায় ছিলেন, অপশানগুলি হলো জমিদার, ব্যবসায়ী, চিকিৎসক। সঠিক উত্তর জমিদার। শশীভূষণের জমিদারি পরগনার নাম ছিল, অপশানগুলি হলো শিলাইদহ, এনাথশাহী লাট, জনাই। সঠিক উত্তর এনাথশাহী লাট। শশীভূষণ সরকারি খাজনা দিতে পারেনি, কারণ কি? অপশানগুলি হলো অর্থ সংগ্রহ করতে পারেনি, ডাকাত টাকা লুট করে নেয়, রাধা মুকুন্দ টাকা আত্মসাৎ করে নিয়েছিল। সঠিক উত্তর ডাকাত টাকা লুট করে নিয়েছিল। জমিদারি নিলামে ওঠার পর রাধা মুকুন্দ পেশা হিসাবে বেছে নিয়েছিল, অপশানগুলি হলো মোক্তারি, শিক্ষকতা, ডাক্তারি। সঠিক উত্তর মোক্তারি। রাধা মুকুন্দ সংসার খরচের সমস্ত টাকা তুলে দিতেন, অপশানগুলি হলো শশীভূষণের হাতে, ব্রজসুন্দরীর হাতে, রাসমণির হাতে। সঠিক উত্তর ব্রজসুন্দরীর হাতে। শশীভূষণের সম্পত্তি যিনি খরিদ করেছিলেন তিনি ছিলেন, অপশানগুলি হলো ব্যবসায়ী, উকিল, জমিদার। সঠিক উত্তর ব্যবসায়ী। রাধা মুকুন্দ শশীভূষণের জমিদারি কিনে নিয়েছিল, অপশানগুলি হলো 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে, 25 বছরের ব্যবধানে। সঠিক উত্তর 10 বছরের ব্যবধানে। রাধা মুকুন্দ সদর খাজনা লুট করিয়েছিল, অপশানগুলি হলো ধনী হওয়ার জন্য, অন্যকে সাহায্য করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। সঠিক উত্তর ধনী হওয়ার জন্য। মরণ হইলেই ভালো হয় কোন গল্পের অংশ ও মূল গ্রন্থের নাম কি? অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত দান প্রতিদান গল্পের অংশ ও মূল গ্রন্থের নাম গল্পগুচ্ছ। রাধা মুকুন্দ ও শশীভূষণ সহোদর ভাই না হলেও গ্রাম সম্পর্কের ভাই ও উভয়ের মধ্যে প্রীতির সম্পর্ক ছিল, কিন্তু শশীভূষণের স্ত্রী কারণে অকারণে রাধা মুকুন্দের স্ত্রী রাসমণিকে কটাক্ষ করে কথা শোনাতে ছাড়তেন না। একদিন রাতে রাসমণির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে স্বামীর কাছে বড়গিন্নির চরম দুর্ব্যবহারে দুঃখিত হওয়ার কথা জানালে রাধা মুকুন্দ জানায় যে তার দাদার অন্যেই প্রতিপালিত সে, যে খেতে পড়তে দেয় সে দুটো কথা শোনালে তা দোষের কিছু নয়। স্বামীর কাছ থেকে এ কথা শুনে রাসমণি চরম অপমানিত বোধ করে ও বলে, এমন খাওয়া পড়ার তুলনায় মৃত্যুই শ্রেয়। কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে। উক্তিটির বক্তাকে কার উদ্দেশ্যে বক্তা এ কথা বলেছেন? বক্তার এরূপ কথা বলার কারণ কি? উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্পে রাধা মুকুন্দ উক্তিটির বক্তা। তিনি তার গ্রাম সম্পর্কিত দাদা শশীভূষণের উদ্দেশ্যে কথা বলেছেন। শশীভূষণ একটু ঢিলেঢালা প্রকৃতির মানুষ ছিলেন, তাই ঘর ও বাইরের সকল কাজ, বিষয়কর্মের কাজের ভারও রাধা মুকুন্দের উপরেই ছিল। শশীভূষণের স্ত্রী ব্রজসুন্দরী শশীভূষণের এই নির্ভরশীলতা একদমই পছন্দ করতেন না। দুই ভাইয়ের প্রীতি ভালোবাসার সম্পর্ক তার কাছে অসহ্য বোধ হতো। শশীভূষণ যখন দেওয়া খাওয়ার ব্যাপারে ছোট ভাইয়ের স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করতেন, তখন সেটা তার কাছে অসহ্য বোধ হতো। ব্রজসুন্দরী সর্বদাই সন্দেহ করতেন যে রাধা মুকুন্দ তলে তলে তার স্বামীকে বঞ্চনা করার আয়োজন করছে। মাঝে মাঝেই তিনি রাধা মুকুন্দ ও তার স্ত্রী রাসমণিকে কটু কথা শোনাতেও দ্বিধাবোধ করতেন না। বড়গিন্নির বিষ মাখানো কথা সহ্য করতে না পেরে রাত্রে রাসমণি স্বামীর কাছে ক্ষোভে ফেটে পড়েন। পরের দিন সকালে রাধা মুকুন্দ দাদার কাছে এইসব কথা বর্ণনা করার সময় এ কথাটি বলেছিলেন। সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা গেল। কোন গল্পে কাদের সংসারে এই মহৎ পরিবর্তন দেখা দেয়? এই পরিবর্তনের কারণ কী ছিল? উত্তর: দান প্রতিদান গল্পে শশীভূষণ ও রাধা মুকুন্দের সংসারে এই পরিবর্তন দেখা গেল। একদিন হঠাৎ খবর এলো যে শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা এনাথশাহী লাটের দেখাশোনা মূলত রাধা মুকুন্দই করতেন। সেই পরগনা লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গেছে। সংসার চালানোর চিন্তায় শশীভূষণ এক মুহূর্তে ডুব জলে পড়ে গেল। এই সময় রাধা মুকুন্দ স্ত্রীর গয়না বন্ধক দিয়ে এক থলে অর্থ জোগাড় করে দেয়। এই ঘটনায় শশীভূষণের স্ত্রী ব্রজসুন্দরীর মনেও এক পরিবর্তন এলো। সম্পত্তি থাকাকালে রাধা মুকুন্দকে তিনি বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। বিপদের দিনে তাকেই প্রধান সম্বল বলে আঁকড়ে তিনি ধরলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে দুই ভাই এর মধ্যে তাকেই একমাত্র নির্ভর করা যায়। ও ছেলে মানুষ, উহাকে মাপ করো। বক্তা কে, কাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? ঘটনাটির বর্ণনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দান প্রতিদান গল্পে বক্তা বাড়ির বড় বউ ব্রজসুন্দরী। তিনি এ কথা তার ঠাকুরবো রাধা মুকুন্দকে লক্ষ্য করে বলেছেন। শশীভূষণের জমিদারি নিলাম হয়ে গেলে রাধা মুকুন্দ সংসারের হাল ধরে। রাসমণি একদিনের জন্য নিজের স্বামীর উপার্জনে সংসার চালানোর কথা ভাবে ভাবে জানালে রাধা মুকুন্দ অত্যন্ত রেগে গিয়ে তাকে সেই রাতেই বাপের বাড়ি পাঠিয়ে দিতে মনস্থ করেন। রাধা মুকুন্দ তার সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দেয়। শেষকালে ব্রজসুন্দরীর চেষ্টায় উভয়ের মধ্যে মিল হয়। ব্রজসুন্দরী জানান যে রাসমণি অল্পদিন সংসারে এসেছে আর ব্রজসুন্দরী দীর্ঘদিন সংসার চালাচ্ছেন। রাসমণির অভিজ্ঞতা ও বয়স দুটোতেই ছোট, তাই ওকে মাপ করে দেওয়াই ভালো। তার কথায় উভয়ের মধ্যে আবার মিল হয়ে যায়। কিন্তু এমন সময়ে একটা গুরুতর ঘটনা ঘটিল। কোন সময়ে গুরুতর ঘটনা ঘটেছিল? গুরুতর ঘটনাটি কি? উত্তর: অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্পে শশীভূষণ ও রাধা মুকুন্দ সহোদর ভাই না হলেও তাদের মধ্যে গভীর ভালোবাসার বন্ধন ছিল। কিন্তু বাড়ির বড় গৃহিণী প্রায় প্রতিদিন ছোট ভাইকে ও তার স্ত্রীকে নানা কটু কথা শোনাতেন। ছোট ভাইয়ের স্ত্রীও সে কারণে চোখের জল ফেলতেন। রাধা মুকুন্দেরও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। এমন সময় সেই গুরুতর ঘটনাটি ঘটেছিল। সেই সময় বা সেকালে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে সরকারি খাজনা শোধ করে দিতে হতো। এই আইনটি
সূর্যাস্ত আইন নামেও পরিচিত ছিল। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা দিতে না পারলে জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যেত। একদিন খবর এলো শশীভূষণের একমাত্র জমিদারি পরগনা ইনাতশাহী লাটের খাজনার দায়ে নিলাম হয়ে গেছে। শশীভূষণ সঠিক সময়ে খাজনা চালান দিয়েছিলেন, কিন্তু পথে ডাকাতের দল সেই খাজনা লুট করে নিয়েছিল। তাই শশীভূষণের জমিদারি সম্পত্তি নিলাম হয়ে যায় ঠিক সময়ে খাজনা না দেওয়ার অপরাধে। এটাই ছিল সেই গুরুতর ঘটনা। বড়গিন্নি যে কথাগুলি বলিয়া গেলেন, তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, আর বড়গিন্নির কথায় কি ঘটেছিল? উত্তর: লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান গল্প থেকে প্রশ্নোদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে। গল্পে ছোট ভাই রাধামুকুন্দ যখন রাতের আহার শেষ করে একটু দূরে বসে তামাক সেবন করছিলেন, তখন তার বৌদি অর্থাৎ গল্পের বড়গিন্নি তার অকর্মণ্যতার কথা তাকে স্মরণ করিয়ে দেন। সেই কথাগুলি বিদ্রূপ ও কটূক্তি মিশ্রিত ছিল। বড়গিন্নির এতগুলো অপমানসূচক কথার পরেও রাধামুকুন্দের বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি সেই কথাগুলো হজম করে তামাক খাওয়া শেষ করে অভ্যাস মতন শুতে চলে গেলেন। বাস্তবিক বেশি দিন দেরিও হইল না। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, কোন বিষয়টি, কেন বেশি দিন দেরি হয়নি? উত্তর: রাধামুকুন্দ তার বড় ভাই শশীভূষণকে মাঝে মধ্যে আশ্বাস দিত যে পৈতৃক সম্পত্তি তার কারণে নিলাম হয়ে গেছে, সেটা সে ফিরিয়ে আনবে কিছুদিনের মধ্যে। সত্যি সেটাই ঘটেছিল। রাধামুকুন্দ কিছুদিনের মধ্যেই তার দাদার সমস্ত জমিদারি তাকে ফিরিয়ে দেয়। তীক্ষ্ণ বুদ্ধি, সাবধানী রাধামুকুন্দ শহরে গিয়ে মোক্তারি ব্যবসার পসার জমিয়ে তুলল। ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদারের কাজগুলি নিতে শুরু করল। শশীভূষণের সম্পত্তি যে ব্যক্তি নিলামে কিনেছিল সে ব্যবসায়ী লোক, কিন্তু জমিদারির কাজে সম্পূর্ণ অনভিজ্ঞ। সমাজে সম্মান বাড়বে এই আশায় সে কিনেছিল, কিন্তু এক পয়সা লাভ হতো না, বরং সদর খাজনা তার নিজের টাকা দিয়ে দিতে হতো। রাধামুকুন্দর কাছে অনেক মামলায় হেরে গিয়ে সামান্য কিছু মূল্যের পরিবর্তে সে আবার সম্পত্তি কিনে নিয়েছিল। এই ঘটনাও প্রায় 10 বছর সময় লেগে গেছিল। মরণ হইলেই ভালো হয়। কে কোন প্রসঙ্গে এ কথাটি বলেছিল? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: রাধামুকুন্দের স্ত্রী রাসমণি প্রতিদিন তার বড়জা ব্রজসুন্দরীর তিক্ত কথা শুনতে তার ভালো লাগে না, তাই সে এ কথাটি বলেছিল। রাধামুকুন্দ ও শশীভূষণ দুই ভাই হলেও রক্তের সম্পর্ক ছিল না। ছোট ভাই রাধামুকুন্দ কোনো কাজকর্ম করে না, দিনরাত শুধু দাদা শশীভূষণের ঘাড়ের উপর বসে আর অন্ন ধ্বংস করে বলে তীব্র কটাক্ষ করেছেন তার স্ত্রী ব্রজসুন্দরী। উঠতে বসতে দিনরাত রাসমণিকেও কম কথা শোনাতে ছাড়েনি সে। এই অপমান জ্বালা রাসমণি আর সহ্য করতে পারে না, তাই সে স্বামীর কাছে গিয়ে বলেন এর চেয়ে তার মরে যাওয়া ভালো। কোনো স্ত্রীর পক্ষে তার স্বামীর অপমান মুখ বুজে মেনে নেওয়া সম্ভব নয়, অথচ রাধামুকুন্দ কোনো কাজকর্ম করেন না, তাই সে এই অপমানের কোনো প্রতিবাদ করতে পারে না। ক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত কিভাবে হলো? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্প থেকে এই অংশটি নেওয়া হয়েছে। গল্পের শুরুতে আমরা দেখি যে শশীভূষণ ও তার স্ত্রী ব্রজসুন্দরী রাধামুকুন্দ ও তার স্ত্রী রাসমণির থাকা খাওয়ার সমস্ত খরচা দেয়, কিন্তু খাজনা দেওয়ার টাকা লুট হয়ে যাওয়ার পর শশীভূষণের জমিদারি নিলাম হয়ে যায়। এরপর রাধামুকুন্দ শহরে গিয়ে
মোক্তারি ব্যবসা বেশ ভালো করে আয়ত্ত করে ও রাসমণির দুর্দশার দিন শেষ হয়। মোক্তারি ব্যবসা করে শহরে নিজের পসার বেশ জমালে রাধা মুকুন্দের অবহেলার দিন কেটে যায়। তারপর থেকে শশীভূষণ ও তার স্ত্রী ব্রজসুন্দরীর সব দায়িত্ব নেয় রাধা মুকুন্দ। তার রোজগারের টাকায় সংসার চলে। আগে বড়গিন্নি ব্রজসুন্দরীর কাছে রাধা মুকুন্দ ও তার স্ত্রীকে অনেক কথা শুনতে হতো, কিন্তু এখন রাসমণি অর্থাৎ ছোট বউয়ের স্বামীর অন্যেই তারা প্রতিপালিত হয়।